ডিএটা শেষ পর্যন্ত দিতে হবে সরকারকে। নাক্ষত যাকে বলে তাই শেষ পর্যন্ত রাজ্য সরকার নাক্ষত দিয়ে ঘোষণা করলো 2008 থেকে 2018 পর্যন্ত বকেয়া ডিএ, যেটা দেব না বলে জেদ ধরেছিলেন মহিলা, শেষ পর্যন্ত তিনি ঘোষণা করলেন, নির্বাচনী কৌশল ঘোষণা করলেন, আমরা সবাইকে বকেয়া ডিএ 2008 থেকে 2018 দিয়ে দেবো। ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার নোটিফিকেশন জারি করবে, কিন্তু না চালে বিশ্বাস নেই। এই প্রতারক মহিলা, চোর মহিলা, না চালে বিশ্বাস নেই। সরকারি কর্মচারীরা এখনও বিশ্বাস করবেন না যতক্ষণ না এই মহিলা পুরো বকেয়া 2008 থেকে 2018 বকেয়া ডিএটা তিনি দেন। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আজকে খবরটা পাওয়ার পর, যখন রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন যে 2008 থেকে 2018 সব বকেয়া ডিএ আমি দিয়ে দেবো। তাহলে মামলাগুলো লড়েছিলেন কেন 2016 সাল থেকে? 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 10 বছর ধরে রাজ্য কোষাগারের কয়েকশো কোটি টাকা এই প্রতারক মহিলা খরচা করে তারপর এখন বলছেন নির্বাচনে তড়ি ডুববে বলে ডিএটা দিয়ে দেবো। সরকারি কর্মচারীরা বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন না আপনাকে। আপনি প্রতারক মহিলা, আপনাকে কেউ বিশ্বাস করবে না, কারণ আপনি চুরি বোঝেন আর প্রতারণা বোঝেন, লোককে ঠকানোটা বোঝেন। কেন মামলা লড়েছেন ডিএর জন্য দিনের পর দিন? কেন 53 দিন বিভিন্ন আদালতে, কখনো হাইকোর্টে, কখনো ক্যাট, কখনো সুপ্রিম কোর্টে, 53টা দিন আইনি প্রসেসের পেছনে কোটি কোটি টাকা এক একজন আইনজীবীর বিল মিটিয়েছেন। ভুলে যাবো এত তাড়াতাড়ি? আজকের দিনে দাঁড়িয়ে 2026-এর নির্বাচন যখন ঘোষণা হচ্ছে, তখন আচমকা অ্যানাউন্স করলেন যে আমি বকেয়া দিয়ে দেবো। যে মানুষগুলো গত 10 বছরে মারা গেছেন, যেসব মানুষরা, যারা বকেয়া ডিএটা পেতে পারতেন, যারা একটু সুস্থভাবে বাঁচতে পারতেন, যারা অসুস্থতার চিকিৎসা করাতে পারতেন, কিংবা যাদের স্ত্রীর সিঁদুর মুছে গেছে, তিনি মারা গেছেন, তার স্ত্রী এখন সেই বকেয়া ডিএটা হয়তো পাবেন। স্বামী পেতে পারলেন না, নিজের একমাত্র কন্যার বিয়েটা দিয়ে যেতে পারলেন না, সেই মানুষটা সবাইকে ঠকালেন ব্যক্তিগত ইগোর জন্য, শয়তানির জন্য। তো দিলেনই যখন, তখন প্রথম 10 বছর আগে অ্যানাউন্সমেন্ট করলেন না কেন আমি দিতাম? তাহলে তো আইনি প্রসেসের জন্য এত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা রাজ্য কোষাগারে যেত না। আজকে সামনে 2026-এর নির্বাচন, আজকে যখন নির্বাচন ঘোষণা হচ্ছে তখন আপনি ঘোষণা করছেন আমি দিয়ে দেবো। তাহলে কেন মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে দিয়েছেন? কেন রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে গিয়ে দিয়েছেন? আসলে এখানেও লুকিয়ে আছে একটা কৌশল। কি কৌশল সেটা আমি বলবো, কিন্তু আপাতত চলুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে আমি সরাসরি ফোনে ধরেছিলাম, কি বললেন শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি নোটে গাছটা মুড়লো শেষ পর্যন্ত, তাই তো? নোটে গাছ পুরো মুড়িয়ে গেল শেষ পর্যন্ত। এটার মেন কারণ হলো 13 তারিখ সারা পশ্চিম বাংলা জুড়ে কর্মচারীরা তাদের ঐক্যতা দেখাতে পেরেছে। তৃণমূলী সন্ত্রাস, তৃণমূলী বাইক বাহিনী, বীরভূমে একজন কোন চেয়ারম্যানকে দেখছিলাম এসে হেডমাস্টার মশাইকে সাজাচ্ছে, ওই চেয়ারম্যানের ছবি আমরা রেখে দিয়েছি, আমরা ভবিষ্যতে দেখব। পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া তৃণমূলের বাইক বাহিনীর ছবিগুলো আমরা রেখে দিয়েছি, দেখবো ভবিষ্যতে। এই ধরনের যে কারবার করেছে তার বিরুদ্ধে সারা রাজ্যের লোক যেভাবে 13 তারিখে অভূতপূর্ণ সাপোর্ট দিয়ে লড়াই করেছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গেছেন যে তার গদি নড়ে যেতে পারে। না, তাই জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেও রাজ্য সরকারকে পিছিয়ে আসতে হলো। তাই জন্যই আমি বারবারই একটা কথা বলি, অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যদিও বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেমো যতক্ষণ না আমাদের হাতে আসছে তার আগে অবধি আমরা কিছু বিশ্বাস করছি না, ওনার এই ওরাল বক্তব্যের বিশ্বাস করছি না। কিন্তু আশা করি এবারে কর্মচারীরা এটা পাবে। শুধু সরকারি কর্মচারী না, টিচার, স্টাফ, পঞ্চায়েত যত আছে সবাই মিলে এটা পাবে, আমরা এটা জানি। না কিন্তু বিক্রম দা মানে এর জন্য তো মানে সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, এই নামগুলো নিয়ে অতি ভীষণ ভাবে আলোচনা হওয়া উচিত। তার কারণে এটাই ডিএ মামলার লড়াইটা জিতে নিয়ে এলেন। যখন সংগ্রামী যৌথ মঞ্চ যখন প্রতিষ্ঠা হয়েছিল, বিরোধী দলনেতা তিনি নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। রাজনৈতিক মতভেদ, রাজনৈতিক পার্থক্য, রাজনৈতিক পতাকা ছেড়ে বিরোধী দলনেতা এটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে তিনি পরমজিৎ সিং পাটোয়ারিয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। যেভাবে হোক মামলাতে যারা কর্মচারী, যারা অধিকারের জন্য লড়াই করছে তাদের অধিকার যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। যখন এই বন্ধ হয়েছে
13 তারিখে বন্ধ, উনি ওনার সাহায্য দিয়েছিলেন। এইখানে আমি আপনাকে বলি, ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট, এটা আমার বলতে কোনো বাধা নেই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনা পয়সায় বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস তিনি মামলা করেছেন। কারুর থেকে কোনো পয়সা তিনি নেননি, তিনি মামলা করেছেন এবং তিনি লড়াই করেছেন। এই এত বড় অর্গানাইজ হলো 13 তারিখে 13ই মার্চ যে বন্ধ অর্গানাইজ হলো, তা আমরা ফুল সাপোর্ট ওনার পেয়েছি। এবং সব থেকে যেটা বড় দিক সেটা হচ্ছে হলো দলমত নির্বিশেষে, দলের ঝান্ডা নির্বিশেষে, কোনো রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত মানুষের যে একতা দেখা দিয়েছে পশ্চিম বাংলায়, দার্জিলিং থেকে এবং সুন্দরবন পর্যন্ত প্রতিটা দপ্তরে, এটা তার জয়। আমার দুটো প্রশ্ন এই প্রসঙ্গে দেখা দিচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে মানে 2019 থেকে দিয়ে সেটাকে তো মেরে বসে আছেন, সেটার জন্য আইনি লড়াই শুরু করবেন? সেটার জন্য ডেফিনিট আমরা আইনি লড়াই শুরু করব। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আগে মেমোটা বার করুক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমোটা বার করার পর তারপরে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। আর এই ছলনাময়ী নারী মহিলা শুধুমাত্র 2019 রোপা নিয়ে নয়, এই যে এরিয়ারটা, এই এরিয়ারের ইন্টারেস্টও দিতে হবে। ঠিক। এবং আমি কর্মচারীদেরকে বলবো বা যারা লড়াই করেছেন তাদেরকে বলবো, এই একতাটা বজায় রাখতে হবে, তাহলে আপনি পাবেন। সরকার আসবে, সরকার যাবে, নিজের অধিকার নিজেরকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, সুন্দরবন পর্যন্ত সবাই মিলে যখন চেষ্টা করেছেন, তখন সরকার বুঝতে পেরেছে যে আমার ভিতটা নড়ে যাবে। এখানে কোনো রাজনৈতিক দল নিয়ে হয়নি। না, এর সঙ্গে একটা প্রশ্ন বিক্রমদা, এর সঙ্গে একটা খুব বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে তাহলে তো আপনি 2016 সাল থেকে আজ পর্যন্ত 2026 পর্যন্ত দিয়ে দেব না বলে লড়াইটা করলেন এবং তার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য কোষাগারের খরচা করে দিলেন। এটা তো পাবলিক টাকা, সাধারণ মানুষের টাকা, এক মহিলার নিজস্ব হুইমসের জন্য তাহলে এই টাকাটা নষ্ট হলো। এই টাকাটা তাহলে তো কালীঘাটের মহিলাকে তার বই বিক্রির টাকা, তার অবৈধ বৈধ প্রপার্টির টাকা দিয়ে কোষাগারে ক্ষতিপূরণটা দেওয়া উচিত তার। দেখুন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উনি হেরে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে হেরে গেছেন। শেষমেশ 31শে ডিসেম্বর অবধি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কর্মচারীদের ভয়ে তিনি সেটা করতে পারেননি। বড় বড় আইএএস যারা ওনাকে বুদ্ধি দেয়, তাদের বুদ্ধি ফেলিওর হয়ে গেছে, তাই জন্য তাকে দিতে হয়েছে। কিন্তু ঘটনা হলো যে আমাদের দেশে তো এটা কোনো মানে আইন নেই, কিন্তু ওনার উচিত এই ব্যাপারে ওনার ক্ষমা চাওয়া এবং ওনার এই টাকাটা কম্পেনসেট করা উচিত। এটা আপনার আমার করের টাকা। যে আইনজীবীদের উনি টাকা মিটিয়েছেন, ডিএ মামলা লড়ার জন্য যে কয়েকশো কোটি টাকা খরচা করেছেন, গুণাগার দিয়েছেন, সেই টাকাটা এই পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি, তোলাবাজির কোম্পানি থেকে ফেরত দিতে হবে রাজ্যের এক্সচেকারে। এই ডিমান্ডটা উঠতে হবে মানুষের থেকে, এই দাবি তো কর্মচারীদের থেকে ওঠা উচিত। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।